টপ প্যান্ট আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। আচ্ছা, এতদিন 2 দিন তো হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাস করলে, আজকে হচ্ছে একটু ফাইন্যান্স করো, ঠিক আছে? যাদের হচ্ছে এইচএসসিতে ফাইন্যান্স আছে তারা করো। আর যদি এমন হয় যে ভাইয়া তোমার এইচএসসিতে ফাইন্যান্স নাই, আমি বলবো তাও তুমি একটু করো, ক্লাসটা করো। কেন? 2টা কারণ। প্রথম কারণটা হচ্ছে যে অ্যাডমিশন যখন আসবে, অ্যাডমিশনে তোমার ঢাকা ইউনিভার্সিটি বাদে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি বাদে তুমি যদি আদার্স চিন্তা করো, যে ধরো আমি যদি বেসিক্যালি বলি যে জাহাঙ্গীরনগর, হ্যাঁ, বা আমি যদি বলি যে তোমার রাজশাহী, বা ধরো আমি যদি বলি হচ্ছে কি বলে চট্টগ্রামে তো এখন আসে না, তোমার হচ্ছে জিএসটির কথাই বলো না কেন, ওই জায়গাগুলোতে ধরো জিএসটির মধ্যে কি আছে ভাইয়া? জিএসটির মধ্যে আছে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট, তাই না? বাট তুমি দেখবা যে ম্যানেজমেন্টের মধ্যে, ঠিক আছে, এই ম্যানেজমেন্টের মধ্যেই ফাইন্যান্স 2টা থেকে 3টা প্রশ্ন ওরা ঢুকায় দেয়, মানে হচ্ছে অ্যাডজাস্ট করে দেয়। 2-3টা প্রশ্ন এমন দিবে যেটা ফাইন্যান্স থেকে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তো এই জন্য বলতেছি, যাদের এইচএসসি লেভেলে আছে তারা তো অবশ্যই করবা, যাদের এইচএসসিতে ফাইন্যান্স নাই তারাও ক্লাসটা একটু করো, কারণ অ্যাডমিশনে শুধুমাত্র তোমার ঢাকা ইউনিভার্সিটিতে অপশন দিচ্ছে যে তুমি চাইলে ফাইন্যান্সের পরিবর্তে মার্কেটিংটা নিতে পারতেছো। বাট অন্যান্য ভার্সিটি, আমি যদি জাহাঙ্গীরনগরের কথা বলি বা হচ্ছে জিএসটি এইগুলোর কথা বলি, তাহলে কি ভাই ওখানে কিন্তু অপশনই নাই, ঠিক আছে? তুমি ফাইন্যান্স নেবা নাকি মার্কেটিং নেবা ওরকম অপশন থাকে না। আর যদি ধরো এরকম থাকে যে অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, সো ম্যানেজমেন্টের ভিতরে ফাইন্যান্সের কিছু কোয়েশ্চেন দিয়ে দেবে, ইভেনচুয়ালি মার্কেটিংয়ের কিছু কোয়েশ্চেন দিয়ে দেয়, হ্যাঁ। সো আমি বলবো অ্যাডমিশনে অ্যাটলিস্ট তোমার যেটা সাবজেক্ট সেটা তো তুমি পড়বা ভালো মতো, বাট অ্যাটলিস্ট আদার সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা নিবা, ঠিক আছে? সো ক্লাসটা করলে লস হবে না, এতটুকু বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তো আজকের টপিক হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং, বিনিয়োগ আর হচ্ছে ঝুঁকি মুনাফা হার। আর আপনাদের সাথে হয়তো বা হ্যাঁ, এইচএসসিতে ফাইন্যান্স আছে, ঠিক আছে, ভেরি গুড। ওই তো যে এটা বললাম যে যার যার ফাইন্যান্স মার্কেটিং দুইটাই আছে, তো সে তো করবে, যার ফাইন্যান্স আছে সে তো করবে। যার হচ্ছে অ্যাডমিশনের যেটা নেওয়ার ওটা ডিফারেন্ট ইস্যু, বাট ক্লাসটা করলে ভালো হবে। সো আপনাদের সম্ভবত শিমুল স্যার হচ্ছে প্রথম 2টা ক্লাস নিচ্ছে, 3 নাম্বার ক্লাসের জন্য আমার। সো নেক্সট শুরু করি। দেখো কি বলছে 1 নম্বর, যে সীমিত সম্পদকে নির্দিষ্ট গ্রহণযোগ্য প্রকল্পসমূহের মধ্যে বন্টনের প্রক্রিয়াকে কি বলা হয়? মূলধন কাঠামো, মূলধন রেশনিং, আর্থিক লিভারেজ, নাকি হচ্ছে লভ্যাংশ নীতি? একের অ্যান্সার কি হবে বলো তো? আরও কয়েকটা ছেলে মেয়ে হচ্ছে অ্যাক্টিভ ছিল না, নামগুলা জানি কি, আবু বকর, দেন হচ্ছে তাজওয়ার, এরপর হচ্ছে ফাতেমা আসো, সুমায়া বিনতে আসো, আর কে কে জানি ছিল, মনে আসতেছে না। ওরা কি জানে না আজকের ক্লাসের কথা, নাকি হচ্ছে ঘুমায় আছে, কোনটা? আচ্ছা, যাই হোক। সো 1 নম্বরের অ্যান্সারটা কী হবে বলো? যে সীমিত সম্পদ। আচ্ছা দেখো, এখানের মধ্যে ভাইয়া মোটামুটি হচ্ছে প্রায় 35 বা 36টার মধ্যে এমসিকিউ রাখছে, হ্যাঁ। তো এর মধ্যে হচ্ছে তোমার এই 8 অধ্যায় এবং 9 অধ্যায় মিক্সড করা, ঠিক আছে? কিছু পাবা 8 অধ্যায় থেকে, কিছু পাবা 9 অধ্যায় থেকে। 8 অধ্যায়ের একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিই। বেসিক কনসেপ্টটা কি ভাইয়া? তোমরা তো অলরেডি জানো জিনিসগুলো কি। এরপর একটা বেসিক দিচ্ছি কি, মূলধন বাজেটিং, যেটা যে তোমার যতগুলো ফান্ড আছে, হ্যাঁ, তোমার টোটাল ফান্ড তুমি কোথায় কোথায় ইনভেস্ট করতেছো এবং সেখান থেকে তোমার রিটার্নটা কীভাবে আসতেছে, এটার যে প্রক্রিয়াগুলা, প্রসেসগুলা, এটা আমি মূলধন বাজেটিংয়ে শিখতে পারতেছি।
আর 9 নম্বর চ্যাপ্টার কি ভাই, ঝুঁকির পরিমাপ করা। ঝুঁকি পরিমাপটা কি, ধরো আমি একটা প্রকল্পে বিনিয়োগ করব, এখন ওই প্রকল্পটাতে বিনিয়োগ করা কতটুকু ঝুঁকি এবং কতটুকু যুক্তিযুক্ত। ধরো আমার কাছে প্রকল্প আছে দুইটা, একটা হচ্ছে ক প্রকল্প, একটা হচ্ছে খ প্রকল্প, একটা ক একটা খ। হ্যাঁ, একটার আয় হচ্ছে ক এর আয় 10, খ এর আয় 10, বাট ক এর ঝুঁকি হচ্ছে 10, খ এর ঝুঁকি হচ্ছে 12। সেই ক্ষেত্রে আমি কোনটা দিব, অবশ্যই কটাকে নিব। কেন ক নিব, কারণ ক এর আয় এবং খ এর আয় সমান, কিন্তু ক এর ঝুঁকি খ এর থেকে তুলনামূলক কম। সো এই ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কি আমার ঝুঁকির কাজ দরকার হয়। আচ্ছা, সো এটা গেল একটা আলাপ। তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে একের অ্যান্সারটা একটু বলো, যদি না পারো ভাইয়া অ্যান্সার করে দিচ্ছি, সমস্যা নেই। যে সীমিত সম্পদকে, অর্থাৎ আমার যে লিমিটেড অ্যাসেট আছে সেগুলোকে নির্দিষ্ট গ্রহণযোগ্য প্রকল্পসমূহের মধ্যে বন্টন করার মাধ্যমে, হ্যাঁ, যে আমার যতটুকু অ্যাসেট আছে সেটাকে আমি কোন কোন প্রকল্পে কতটুকু দিব, এটা যে বন্টন করার যে প্রক্রিয়া, এটাকে কি বলে, এই প্রক্রিয়াটাকে কি বলে? এক কেউ পারবা না? ওকে, আমি অ্যান্সার দিচ্ছি। মূলধন রেশনিং। কি বলে ভাইয়া? মূলধন রেশনিং। তার মানে আমাকে যদি থিওরিটিক্যালি আসে বা লিখিত আকারেও আসে যে সীমিত সম্পদকে নির্দিষ্ট গ্রহণযোগ্য প্রকল্পসমূহের মধ্যে বন্টন করার প্রক্রিয়াকে কি বলে, আমি কি বলবো ভাইয়া? মূলধন রেশনিং। ঠিক আছে, ওকে। 2 নাম্বার দেখো কি বলছে, কোন প্রকল্পের আন্ত আয়ের হার তার মূলধন ব্যয়ের সমান হলে, দেখো আন্ত আয়ের হার অর্থাৎ আমার আইআরআর যদি কিসের সমান হয় ভাই? মূলধন ব্যয়। আমি মূলধন ব্যয়টাকে কে ধরি, হ্যাঁ, কে ধরি। সো আমার কোনো একটা প্রকল্পের আন্ত আয়ের হার মূলধন ব্যয় যদি সমান হয়, সেই ক্ষেত্রে আমার ওই প্রকল্পের এনপিভি কত হবে, অর্থাৎ এনপিভিটা তখন কত হবে, এনপিভিটা কি হবে বা কত হবে, তাই না? অপশনে আছে কি, শূন্যর চেয়ে বেশি, অর্থাৎ এনপিভি কিসের থেকে বেশি হবে? শূন্যর থেকে বেশি। একটা বলছে শূন্য সমান, অর্থাৎ এনপিভি ইজ ইকুয়াল টু 0 হবে। এরপরে কি বলছে? শূন্যর চেয়ে কম, অর্থাৎ এনপিভি লেসার দেন 0। আরেকটি কি বলছে? 1 এর সমান, তার মানে এনপিভি ইজ ইকুয়াল টু 1। দেখছো? সো এটাই বলছে আমাকে, 4টা অপশন কি কি দিছে, যে কোনো প্রকল্পের আন্ত আয়ের হার যদি তার মূলধন ব্যয়ের সমান হয়, যদি সমান হয় সেই ক্ষেত্রে আমার এনপিভি কি হবে। এনপিভিটা কি শূন্য থেকে বড় হবে, শূন্য সমান হবে, শূন্য থেকে ছোট হবে, নাকি 1 এর সমান হবে? অ্যান্সার কি হবে এটার, বলো তো? 2 এর অ্যান্সার কি হবে? আচ্ছা আমাকে বলো তো, তোমাদের আজকের পার্টিসিপেশন এত কম কেন? তোমরা কি হচ্ছে ফাইন্যান্সটাকে একটু ভয় পাও নাকি? হ্যাঁ, ফাইন্যান্সটা কি ভয় পাও নাকি, যে অ্যান্সার দিলে স্যার হচ্ছে মাইট দিবে, পিটাবে, এরকম কিছু? এরকম তো কিছুই না। তোমরা অ্যান্সার দিবা, সঠিক হলে তো তুমি বুঝতেছি কেন সঠিক, যদি ভুল হয় ভাইয়া দেখায় দিব, বুঝাই দিব যে এটা কেন ভুল হয়েছে। তো তোমরা যদি অ্যান্সারই না করো, ইন্টারাক্ট না করো, তাহলে কিভাবে কি বলো, আমি বুঝবো কিভাবে তোমরা পারতেছো কি পারতেছো না? এই কোশ্চেনগুলো কি তোমাদের জন্য বেশি সোজা নাকি কোশ্চেনগুলো বেশি কঠিন, কোনটা? যে এক হইতে পারে যে কোশ্চেনগুলো অনেক বেশি ইজি, যার কারণে ভাইয়া হচ্ছে আমার মানে অ্যান্সার দেওয়ার মুড নেই, হ্যাঁ, যে অনেক বেশি ইজি। আরেকটা হইতে পারে যে ভাইয়া কোশ্চেনগুলো হার্ড, আমি বুঝতেছি না। ঠিক আছে, দুইটা তো যে কোনো একটা হবে। আচ্ছা, এই যে সেজুতি আসে, সেজুতি এসে বলছে বি, 2 এর অ্যান্সার বি, ভেরি গুড। হ্যাঁ, হয়েছে তোমারটা। আচ্ছা, এই যে এক্স্যাক্টলি, যে তোমরা যারা পারবা তারা বলবা, আর যারা হচ্ছে পারবা না তারাও চেষ্টা করবা। ভাইয়া তো বলে দিব যদি এটা না হয় এটা না হবে কেন। আচ্ছা দেখো, মোটামুটি আমরা কি জানি যে কোন প্রকল্পটা গ্রহণ করতে হয়, যদি আমার আইআরআর থেকে, মানে আইআরআরটা কে থেকে অর্থাৎ মূলধন ব্যয় থেকে যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আমি গ্রহণ করি। কারণ কি, কারণ আমার আইআর যদি মূলধন ব্যয়ের থেকে সমান হয় বা ছোট হয়, কি সমান হয় বা ছোট হয়, যদি সমান হয় তাইলে আমার এনপিভিও সমান হইতেছে, কিসের সমান? 0 সমান। বাট এটা যদি ছোট হয়ে যায় আইআরআরটা কে থেকে, তাহলে আমার এনপিভি কত হয়ে যায়? 0 থেকে ছোট হয়ে যায়। যার কারণে আমার আইআরআরটা যদি কে থেকে বড় হয়, অর্থাৎ মূলধন ব্যয় থেকে আমার আন্ত আয়ের হার যদি বেশি হয়, তাহলে সেই প্রকল্পটা আমি গ্রহণ করি। এই ক্ষেত্রে কি হচ্ছে, যে বলছে যে আমার আন্ত আয়ের হার মূলধন ব্যয়ের সমান, তার মানে আমার এনপিভিটা কত হবে? 0 এর সমান। এনপিভি কত হবে? 0 এর সমান। ক্লিয়ার? তার মানে আমার 2 এর অ্যান্সার কি? 2 এর অ্যান্সার হচ্ছে খ,
দুইয়ের অ্যান্সার কি ভাইয়া? খ। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? কারো কোনো সমস্যা? স্যার শুধুমাত্র সেদিনই আপনার কথা শুনে আজকে। ভেরি গুড। আচ্ছা, যারা হচ্ছে টেস্ট পেপার সলিউশনে ভর্তি হইছো তাদেরকে বলি, তোমাদের হচ্ছে একটা রিভিশন ক্লাস চলতেছে না এক মাসে, যে মার্চ, ওইটা সম্ভবত মার্চের 1 থেকে শুরু হয়েছে। মার্চের 1 থেকে 31 মার্চ পর্যন্ত তোমাকে টাইম দিচ্ছে, একটা শিডিউল দিচ্ছে, শিডিউল ওয়াইজ হচ্ছে পড়তে বসছে। তুমি কি করবা, যেহেতু এখন সময় কম, তুমি যদি সব পড়তে না পারো, তুমি দেখো তোমার কোন কোন সাবজেক্টটা, হ্যাঁ, ধরো তোমার অ্যাকাউন্টিংয়ের সমস্যা, তোমার হচ্ছে ফাইন্যান্সের সমস্যা, ফর এক্সাম্পল। অনেকের ইংরেজিতে সমস্যা থাকতে পারে, ধরো আমার ইংরেজিতে সমস্যা। সো তোমার কাজ যেটা, সেটা হচ্ছে ওই সব অনুযায়ী না পড়ে একদম প্রথম দিনে যাও, 1 তারিখের মার্চের 1-এ যাও। মার্চের 1-এ গিয়ে দেখো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা ইংলিশের কি টার্গেট দিছে, ঠিক আছে? সো এখন তোমার টার্গেট মনে করো এরকম থাকবে যে অ্যাকাউন্টিংও দিছে, বাংলাও দিছে, আর ধরো হচ্ছে ব্যবসা উদ্যোগও দিছে। আমি তুমি দেখছো বাংলার ব্যবসা উদ্যোগ তোমার রিভিশন না দিলেও চলে, যখন আমরা পড়াবো তখন পড়লেই হবে, ঠিক আছে? তো তুমি কি করবা, ওই দিন একটা ফাইন্যান্স পড়ে ফেলবা, একদিন হচ্ছে ইংরেজি পড়ে ফেলবা দ্বিতীয় দিনে। সো এমন করে যার যেই সাবজেক্টের সমস্যা, ওই সাবজেক্ট একদম শুরুর থেকে শুরু করে শেষ করে ফেলো। তাইলে কি হবে, যেই কয়দিন আছে, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে, আজকে 1 সেকেন্ড দাঁড়াও, 14 তারিখ, হ্যাঁ। সো 14 তারিখ, তাইলে 31 তারিখ অনেক সময়। তো তোমরা যেটা করবা, এই সময়ের মধ্যে, মাঝখানে ঈদ আছে, সো সময়ের মধ্যে এগুলো শেষ করে ফেলবা। এগুলো শেষ করলে, বেসিকটা শেষ করলে কি হবে জানো, তোমাদের যখন লাইভ সেশনে আমরা আসবো, তখন তোমরা বুঝবা যে তোমাদের কোনটার জায়গায় কোন কোন সমস্যা। ফর এক্সাম্পল, তুমি বললে যে ফাইন্যান্সের মধ্যে সাপোজ হচ্ছে ঝুঁকি মুনাফার হার করাচ্ছি, এখানের মধ্যে তুমি বললে যে ভাই আমি সিভিটা বুঝি না, বিভেদাঙ্ক বা কোভেরিয়েশনটা বুঝি না, ঠিক আছে, আমি ক্লাস দেখছি বাট বুঝি নাই, এটা আমাকে একটু বুঝাই দেন, এটা ডিসিশনটা কীভাবে নেব এটা আমাকে একটু বুঝাই দেন, তাহলে ওইটা করা যাবে। বাট তোমরা যদি ওই আগে থেকে ওই রিভিশনটা না দিয়ে থাকো, বেসিকটা ক্লিয়ার না থাকে, লাইভ ক্লাস করলে ওই নতুনের মতো ক্লাস করে, ঠিক আছে, এটা কোনো লাভ নেই। তো চেষ্টা করবা আগে থেকে এগুলো শেষ করে ফেলতে। এদের ভন্তটা কাজে লাগাবে স্যার, হ্যাঁ, ভেরি গুড। ওকে, আচ্ছা, যেখানে ছিলাম, হ্যাঁ, সো আমার দুয়ের অ্যান্সার কি? দুয়ের অ্যান্সার হচ্ছে যে আমার যেহেতু IRR কে এর সমান, সেহেতু আমার কি এনপিভিটা 0 সমান হবে, তার মানে দুয়ের অ্যান্সার হচ্ছে খ। ক্লিয়ার? ওকে, নেক্সট। তিন নাম্বার কি বলছে দেখো, বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় কোনটি? বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় কোনটি? নিট বর্তমান পদ্ধতি, আন্ত আয়ের হার পদ্ধতি, পে ব্যাক পিরিয়ড, নাকি নিট মুনাফা পদ্ধতি? আচ্ছা দেখো, বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা বলছে। এখন আমরা কিন্তু পদ্ধতি অনেকগুলো জানি, একটা কি গড় মুনাফার আয়ের হার, আন্ত আয়ের হার, পে ব্যাক পিরিয়ড, এনপিভি বা নিট বর্তমান মূল্য পদ্ধতি, ঠিক আছে? এই চারটা আমাদের কাছে খুবই কমন। এর মধ্যে আমাদের হচ্ছে গড় মুনাফার হার আর হচ্ছে পে ব্যাক পিরিয়ড, এই দুইটা হচ্ছে একটু সনাতন। এই দুইটা কি ভাই? সনাতন। আর নগদ আন্তঃপ্রবাহ বা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, আন্ত আয়ের হার আর হচ্ছে নিট বর্তমান মূল্য, ঠিক আছে, এই দুইটা কি আমাদের একটু আধুনিক, তাই না? এখন আমি যদি কম্প্যারিজন করি তাইলে দেখা যায় কি, আমার আন্ত আয়ের হারেও এবং পে ব্যাক পিরিয়ডে, এবং আমি যদি বলি যে গড় মুনাফার হার, ঠিক আছে, এখানে নিট মুনাফা পদ্ধতি দেওয়া, সো গড় মুনাফার হার, এই তিনটাতেই না কিছু না কিছু ফ্লস থাকে। দেখো, কেউ পারফেক্ট হয় না, ঠিক আছে, তাকে পারফেক্ট করে নিতে হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। এগুলাতেও কি আছে, কিছু না কিছু ফ্লস আছে, কিছু না কিছু কি বলে সীমাবদ্ধতা আছে। বাট আমার ক্ষেত্রে বলো বা বিভিন্ন স্কলার্সের ক্ষেত্রে বলো, তারা যেটা মনে করেন, এবং ঢাকা ইউনিভার্সিটিও যেটা টিচাররা যেটা মনে করছেন, সেটা হচ্ছে কি নিট বর্তমান মূল্য পদ্ধতি। অর্থাৎ 3-এর অ্যান্সার কত? 1। যে আমি যদি নিট বর্তমান মূল্য পদ্ধতি অ্যাপ্লাই করি, তাইলে আমার বিনিয়োগ সুযোগ বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় হবে, ঠিক আছে? সো 3-এর অ্যান্সার সি না ভাই, 3-এর অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে ফাতেমা? ক্লিয়ার? পে ব্যাকের মধ্যেও সমস্যা আছে, ঠিক আছে? পে ব্যাকের মধ্যে কীরকম সমস্যা? ধরো হচ্ছে অনেক সীমাবদ্ধতা আছে। তোমাদের যখন আমি সীমাবদ্ধতা পড়াবো, তখন আরও ক্লিয়ার হবে যে কোনটা কি ধরনের সীমাবদ্ধতা, যে এনপিভি সীমাবদ্ধগুলো কি, আন্তঃআয়ের সীমাবদ্ধগুলো কি, পে ব্যাকের সীমাবদ্ধ কি। আমি যদি একটা ছোটোখাটো করে বলি, যে ধরো আমার ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ, ধরো আমি এক জায়গায় 1 লক্ষ টাকা ইনভেস্ট করতেছি, এক জায়গায় আমি 2 লক্ষ টাকা ইনভেস্ট করতেছি, ঠিক আছে? সো আমি যখন দেখলাম যে আমি ক প্রকল্পে 1 লক্ষ, খ প্রকল্পে 2 লক্ষ,
দুইটাতে আমি 3.5 বছর, কত 3.5 বছরের মধ্যে আমার টাকাটা উঠে আসতেছে। আমার টাকাটা কি ভাই উঠে আসতেছে, সেই ক্ষেত্রে কোন প্রকল্পটা আমার জন্য বেশি উপযোগী হবে? এখন যদি এটা পরস্পর বর্জনশীল প্রকল্প হয়, সেক্ষেত্রে কোনটা আমার জন্য উপকার হবে? অ্যান্সার, এই ধরনের কিছু সীমাবদ্ধতা আছে, ঠিক আছে? সো আমাদের বিনিয়োগের জন্য সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে যে ভালো উপায় সেটা কি, নিট বর্তমান মূল্য পদ্ধতি, ঠিক আছে? 4 নাম্বার দেখো, কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে যদি কে সমান সমান মূলধন ব্যয় হয়? ওই যে মূলধন ব্যয়কে কি দ্বারা প্রকাশ করছে, কে দ্বারা প্রকাশ করছে। এখানে ইংরেজি দেওয়া যে আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্স প্রজেক্ট ক্যান বি অ্যাকসেপ্টেড ইফ কে ইজ ইকুয়াল টু কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? সো অপশন এতে কি বলছে, আইআরআর বড় হবে কিসের থেকে, কে থেকে, অর্থাৎ আমার মূলধন বাজেট থেকে, ঠিক আছে, গ্রেটার দেন হবে। দেন আইআরআর কিসের থেকে বড় হবে, এনপিভি থেকে বড় হবে। আইআরআর 0 থেকে বড় হবে এবং আইআরআর 1 থেকে বড় হবে। 4-এর অ্যান্সারটা কি হবে? 4-এর অ্যান্সার অলরেডি আমি করে দিছি। 4-এর অ্যান্সারটা কি হবে বলো? অলরেডি আমি দেখাই দিছি যে কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে যদি কে সমান সমান মূলধন ব্যয় হয়। আচ্ছা, সুমাইয়া বিনতে কামাল বলছো সময় মূল্য বিবেচনা করা হয় না পে ব্যাকে। আচ্ছা দেখো, এটার অ্যান্সার আমি এখন দিব না, সামনে একটা এমসিকিউ আছে, ঠিক আছে? কোনটাতে সময়ের মূল্য বিবেচনা করা হয় না, ওইখানে আমি তোমাকে ব্যাখ্যা করে বোঝাই দেবো, ঠিক আছে? তুমি এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, 4-এর হচ্ছে এ অ্যান্সার বলছে ফাতেমা, সে যদিও বলছে এ। ওকে, আর কেউ অন্য কোনো মত নাই? যে আইআরআর কে থেকে বড় তো জানি, আইআরআর এনপিভি থেকে বড় হইলেও নিব, বা আইআরআর 0 থেকে বড় হইলেও নিব, বা আইআরআর 1 থেকে বড় হইলেও নিব। আচ্ছা, যদি কোশ্চেনে এরকম মেনশন করা দেওয়া থাকে যে কে হচ্ছে মূলধন ব্যয়, সেক্ষেত্রে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আইআরআর, অর্থাৎ আমার আন্তঃআয়ের হার যদি আমার মূলধন ব্যয় থেকে বেশি হয়, সেক্ষেত্রে ওই প্রকল্পটা গ্রহণযোগ্য, ঠিক আছে? তার মানে আমার 4 অ্যান্সার কি পাচ্ছি? 4 অ্যান্সার পাচ্ছি ক, যে আইআরআর যদি মূলধন ব্যয় থেকে বেশি হয়, অর্থাৎ আন্তঃআয়ের হার মূলধন ব্যয় থেকে বেশি হলে সেই প্রকল্পটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? ওকে, 5 নাম্বার, মূলধন বাজেটিংয়ের কোন কৌশলটি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না? এবার আসো, যে মূলধন বাজেটিং কোন কৌশলটি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না? এনপিভি, পিআই, আইআরআর, এআরআর, কোনটা? বলো, এবার অ্যান্সার বলো, যে মূলধন বাজেটিংয়ের কোন কৌশলটি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না? এটা কি নিট বর্তমান মূল্য, নাকি হচ্ছে আমার প্রফিটেবল ইন্ডেক্স, নাকি হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, নাকি হচ্ছে আমার অ্যাভারেজ রেট অফ রিটার্ন, কোনটা? আমি 5-এর কথা বলছি, 5-এর অ্যান্সার কি? 5-এর অ্যান্সার ডি, এআরআর। ওকে, সে যদি ডি বলছে, আর কেউ কোনো মত প্রকাশ করতে চাচ্ছেন? আচ্ছা, আর কেউ কোনো মত প্রকাশ করতে চাচ্ছেন না? হ্যাঁ, এআরআর। আমি এটা যদি খুব সহজে বলি, খুব সহজে বুঝতে পারবেন। আমরা না সবগুলো ফর্মুলা দেখব, বুঝতে পারছি? ফর্মুলাগুলো কি আমি দেখব, এআরআর বের করতে আমার ফর্মুলা কি লাগে, আমার আইআরআর বের করতে ফর্মুলা কি লাগে, আমার পিআই বের করতে ফর্মুলা কি লাগে, আমার এনপিভি বের করতে ফর্মুলা কি লাগে। আমি যদি দেখি ফর্মুলাতে আমার এন ইউজ হচ্ছে, এন মানে কি মেয়াদ বা সময়, তাই না? মেয়াদ বা সময়। দেখো, এনপিভি বলো বা আইআরআর বলো বা হচ্ছে পিআই বলো, তিনোটাতেই না আমার এন দিয়ে বের করতে হয়, আমার সময়ের প্রয়োজন আছে। বাট এআরআর বের করার সময় আমার কিন্তু কোনো প্রকার সময় লাগে না। আমার কি লাগে, শুধু নিট মুনাফাগুলো লাগে, কতগুলো প্রকল্প আছে সেটা লাগে, ঠিক আছে? সো যেহেতু আমার এন লাগে না সূত্রে, তার মানে কি মূলধন বাজেটিংয়ের কোন কৌশল অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না? এআরআর করে না। এই ট্রিকটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক, হ্যাঁ, হুদাই একটা বানানোর ট্রিক ভাইয়া, যে আমি ইজিলি কেন মনে রাখতে পারবো যেটাতে এন লাগে না সেটাই হচ্ছে অর্থের সময় মূল্য কাজে লাগে না।
ঠিক আছে, সময় লাগে না তার। ওকে, গেল। 6 নাম্বার আসি, যে নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে কি বলে? নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ, দেখো সি, আমি যদি বলি আচ্ছা সিএফ, হ্যাঁ ক্যাশ ফ্লো, আমি যদি বলি যে ক্যাশ ফ্লো 1 প্রথম বছরে যেটা আসছে, দেন আমি বলি ক্যাশ ফ্লো 2, ঠিক আছে, আমি যদি বলি ক্যাশ ফ্লো 3, ঠিক আছে। সো কি বলছো, নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে কি বলে? পার্থক্য। So, আমি যদি বলি পার্থক্যটা হচ্ছে সিএফও, এটা হচ্ছে আউটফ্লো, হ্যাঁ আউটফ্লো মানে হচ্ছে বহিঃপ্রবাহ, এগুলো কি ইনফ্লো অর্থাৎ আন্তঃপ্রবাহ, এগুলো হচ্ছে, এটা হচ্ছে বহিঃপ্রবাহ। অর্থাৎ দেখো তো, এই যে একটা সূত্র তোমাদের মনে পড়ে কিনা, ঠিক আছে, এরকম একটা সূত্র মনে পড়তেছে না? এটা কি ভাই, যে আমার টোটাল আন্তঃপ্রবাহ থেকে আমার বহিঃপ্রবাহ বাদ দিলে যে বর্তমান মূল্যটা পাবো সেটা কি, আমার নগদ এই নগদ কি জানি, নেট প্রেজেন্ট ভ্যালু, নেট বর্তমান মূল্য, হ্যাঁ। সো এনপিভি হচ্ছে আমার 6-এর অ্যান্সার। আমার 6-এর অ্যান্সার কি ভাইয়া? এনপিভি, হ্যাঁ 6-এর অ্যান্সার এ। ওকে, আচ্ছা পিভিপি পে ব্যাক পিরিয়ড আছে, এগুলো তো জানি। সো আমার অ্যান্সার আমি পেয়ে গেছি 6। নেক্সট, ওকে 7, নিচের কোনটি মূলধন বাজেটিং এর সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি? নিচের কোনটি মূলধন বাজেটিং এর সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি? সেম। এখন দেখো, এই যে এখানের মধ্যে যে কোশ্চেনটা দিছি, এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির খুব সম্ভবত 23-24 সেশনের হচ্ছে কোশ্চেনের রিপিট আসছিল। কোথায়? ঢাকেবিতে। কোথায়? ঢাকেবি, বর্তমান যেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঠিক আছে, 7 কলেজ যেটা ছিল। সো এটাতে আসছিল যে নিচের কোনটি মূলধন বাজেটিং এর সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি? অ্যান্সার কি ভাই? অলরেডি আমরা জানি এনপিভি। অলরেডি আমরা কি জানি ভাই? এনপিভি, ঠিক আছে। তো 7-এর অ্যান্সার এ। 8-এ যদি আসি, দেখো কি বলছে, যদি কর হার হ্রাস পায়, এটা একটু ইম্পর্টেন্ট দেখবা, ঠিক আছে। যদি কর হার হ্রাস পায়, করোত্তর ঋণের ব্যয় কি হবে? এটা না মোস্ট লাইকলি তোমার সপ্তম অধ্যায় থেকে আসছে, ওই যে মূলধন ব্যয় যে চ্যাপ্টারটা আছে না, পড়াইছে না স্যার, শিমু স্যার, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে মূলত তো আসছে, বাট এটা হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড, এই জন্য এটার ভিতরে রাখছি। কি বলছে, যদি কর হার হ্রাস পায়, করের হার যদি হ্রাস পায়, তাহলে করোত্তর ঋণের ব্যয় কি হবে? করোত্তর ঋণের ব্যয় কি হবে? 8-এর অ্যান্সার কি হবে? বৃদ্ধি পাবে, উঠানামা করবে, হ্রাস পাবে, নাকি অপরিবর্তিত থাকবে, কোনো চেঞ্জই হবে না? কোনটা? আচ্ছা আমি বলি, করের হার হ্রাস পাওয়ার মানে করের হার পরিবর্তনের সাথে ঋণের ব্যয়ের যে পরিবর্তন, সেটা হচ্ছে বিপরীত। বিপরীত, হ্যাঁ। অর্থাৎ যদি কর হার হ্রাস পায়, তাহলে আমার ঋণের ব্যয় কি হবে? এবার বলো। এক্স্যাক্টলি, এই যে বৃদ্ধি পাবে। কিন্তু যদি এখন সেম কোশ্চেনটা উল্টাভাবে করতো, যে কর হার বৃদ্ধি পাইছে, কি পাইছে? বৃদ্ধি পাইছে, সেক্ষেত্রে করোত্তর ঋণের ব্যয় কি হইতো? তখন আবার হ্রাস পেয়ে যেত, ঠিক আছে। সো কোশ্চেন, আমরা একটা কোশ্চেন থেকে অনেক টাইপের কোশ্চেন বুঝবো, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? 8-এর অ্যান্সার কি পাচ্ছি তাইলে? এ। কারণ কি, আমার করের হার যখন হ্রাস পায়, তখন আমার করোত্তর ঋণের ব্যয় কি হয়? বৃদ্ধি পায়, বেড়ে যায়। ক্লিয়ার? ওকে। নয় নাম্বার আসি, নেট বর্তমান মূল্য পদ্ধতি নিচের কোন বিষয়টি বিবেচনা করে না? এনপিভি যে করতেছি, এই এনপিভি, আচ্ছা ফাতেমা সি বলছেন, সি হবে না, ঠিক আছে। যদি করের হার, আপনি তো হচ্ছে 8-এর অ্যান্সার সি বলছেন, সো করের হার যদি
বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আমার করোত্তর হচ্ছে হ্রাস পাবে। বাট যেহেতু এখানে কি হয়েছে, করের হার হ্রাস পেয়েছে, সেক্ষেত্রে করোত্তর ব্যয়টা কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে। 9 নম্বর আসি, নেট বর্তমান মূল্য নিচে কোন বিষয়টি বিবেচনা করে না? লাভজনকতা, নগদ প্রবাহ, ঝুঁকি, অর্থ সময় মূল্য। আমরা একটা একটা করে কাটি। দেখো, নিট বর্তমান মূল্য কি অর্থ সময় মূল্য বিবেচনা করে? অবশ্যই করে। তার মানে কোনটি, আমার কোশ্চেন কি বলছে, কোনটি বিবেচনা করে না? যেহেতু অর্থ সময় মূল্য করে, তার মানে এটা হবে না। আচ্ছা, নিট বর্তমান মূল্য নিচের কোনটি বিবেচনা করে না? ঝুঁকি কি বিবেচনা করে? করে। তার মানে এটাও অ্যান্সার হবে না। নগদ প্রবাহ করে, হ্যাঁ, আমার ইনফ্লোগুলো আউটফ্লোগুলো, তাই না? তার মানে এটা হবে না। তাহলে আমার অ্যান্সার কি? লাভজনকতা। অর্থাৎ আমি কি পাইলাম, যে নিট বর্তমান মূল্য পদ্ধতি কোন বিষয়টি বিবেচনা করে না? লাভজনকতা। লাভজনকতা এটা কে করে আবার? এআরআর করে। এআরআর কি? গড় মুনাফার হার, তাই না? অ্যানুয়াল রেট অফ রিটার্ন, সেটা। তাহলে আমি 9 অ্যান্সার কি পাচ্ছি? 9 অ্যান্সার পাচ্ছি এ। 9 অ্যান্সার কি পাচ্ছি? এ। ওকে। 10 কি বলছে দেখো, একটি স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে, একটি স্বাধীন প্রকল্প, হ্যাঁ, সো একটা স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য? কোনটি গ্রহণযোগ্য? আমার আন্ত আয় হার অর্থাৎ আইআরআর যেটা, সেটা 0 থেকে বড় হবে বা 0 সমান হবে। দেখো, এই চিহ্নের মানে হচ্ছে আইআরআর কি 0 সমান, এই চিহ্নটা মানে হচ্ছে 0 সমান বা 0 থেকে বড়। 0 সমান বা 0 থেকে বড়। আমাকে যদি বলতো শুধুমাত্র এই যে আইআরআর এটা থাকতো, নিচে ওই দাগটা না থাকতো, তাইলে আমি কি হইতাম, কি বলতে পারতাম যে আইআরআর কি হইতে হবে, 0 থেকে বড়। বাট আমাকে অপশনে কি বলছে, যে আইআরআর হয় 0 সমান হবে বা 0 থেকে বড় হবে, গেল। এরপরে কি বলছে, যে আয় হার অর্থাৎ আইআরআর কিসের থেকে বড় হবে? ফার্মের মূলধন খরচ অর্থাৎ কে থেকে বড় হবে। অলরেডি জানি। দেখো, এই একটা টাইপ থেকে কতবার কত জায়গায় প্রশ্ন আসছে, চিন্তা করো একবার। ঠিক আছে, সো এরপরে কি গ, আইআরআর কিসের থেকে বড় হবে? এআরআর থেকে, হ্যাঁ। 4 নম্বর কি বলছে? নিট বর্তমান মূল্য, আচ্ছা এটা এনপিভি হবে, লিখা ভুল, ঠিক আছে। এনপিভি হচ্ছে 0 থেকে ছোট বা 0 সমান হবে, 0 থেকে ছোট বা 0 সমান হবে, এখানে এনপিভি হবে, হ্যাঁ, পিভি। তাহলে এটা অ্যান্সার কি হবে? 10 বি, হ্যাঁ, এই তো ভেরি গুড। 10 অ্যান্সার বি। একটা স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে আমি চিন্তা করব, আমার যদি মূলধন খরচ আইআরআর থেকে কম হয়, অর্থাৎ আন্ত আয়ের হারের থেকে কম হয়, সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। সেক্ষেত্রে এটা কি? গ্রহণযোগ্য। ক্লিয়ার? ওকে। 11 কি বলছে দেখো, নিচের কোন পদ্ধতির ক্ষেত্রে বিনিয়োগের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে হলে প্রকল্প আয়ের হার মূলধন ব্যয় অপেক্ষা বেশি হতে হবে? সেম জিনিস, যে কি কোন পদ্ধতির ক্ষেত্রে একটা প্রকল্প গ্রহণ করতে হলে প্রকল্পের আয়ের হার মূলধন ব্যয় থেকে কি হইতে হবে? বেশি হইতে হবে। এটা কিসের ক্ষেত্রে ভাইয়া? আমি জানি, উপার্জনের অভ্যন্তরীণ হার বা আইআরআর। কারণ গড় মুনাফা হারও হয় না, আমার এআরআরও এটা দেখে না, আমার এনপিভিও দেখে না, আমার পিআইও দেখে না, দেখে কে? আইআরআর। ক্লিয়ার? তাহলে আমার 11 অ্যান্সার কি? আইআরআর। 11 অ্যান্সার কি ভাইয়া? আইআরআর। ক্লিয়ার? ওকে। যে বাট্টার হারে প্রকল্পের নিট বর্তমান মূল্য শূন্য হবে, ওই বাট্টার হারকে কি বলা হয়? আন্ত আয়ের হার। আমি এত আন্ত আয়ের হার সংজ্ঞাতেই জানি, যে বাট্টার হারে প্রকল্পের নিট বর্তমান মূল্য কি হবে? 0 হবে। আমি যখন আইআরআর করি কিভাবে করি? এনপিভি একটা রেট ধরি না, এনপিভি করার সময় ধরো একটা রেট ধরি 10%। সো এটা যদি পজিটিভে আসে তখন আবার কি করি? এটাকে হচ্ছে বাড়ায় নিই রেটটাকে, দেন দুইটাকে হায়ার রেট দিয়ে লোয়ার রেট দিয়ে আইআরআর বের করি,
বের করলে দেখা যায় যে এই একটা রেট সাপোজ ধরো 13.78, হ্যাঁ 13.78%। আমি যদি 13.78% ধরে এনপিভিটা বের করি, তখন সেক্ষেত্রে আমার এনপিভির অ্যান্সার কত আসতেছে? 0 আসতেছে। সো এই যে প্রসেসটা, এটাকে কি বলে? আয়ের মানে আন্ত আয়ের হার। তার মানে আমার 12 অ্যান্সার কি? 12 অ্যান্সার ক। 12 অ্যান্সার কি? 12 অ্যান্সার ক। ওকে, এবার আসি একটু ম্যাথ করি। দেখো কি বলছে। একটা প্রকল্পে 9 লক্ষ টাকা বিনিয়োগ করে কর পরবর্তী নিট মুনাফা 1,32,500। ওকে ফাইন। এবং ওই প্রকল্পের স্থায়ী সম্পত্তির মোট অপচয় হচ্ছে 4,66,200। প্রকল্পটির নগদ আন্তঃপ্রবাহ কত? দেখো এই যে ছোটখাটো ম্যাথ এগুলো দিয়ে দেবে, যে তোমাকে বলবে যে কিরকম। এটা তো একটা ম্যাথ দিলাম, আমি ধরো আরো কয়েকটা ম্যাথ বুঝাই যে কি টাইপের ম্যাথ আসতে পারে। বার্ষিক অপচয় কত? বার্ষিক অপচয় এটা বের করতে দিতে বলতে পারে। কিভাবে? যে আমার টোটাল বিনিয়োগ থেকে আমার যে মেয়াদ, একটা মেয়াদ দিয়ে দেবে যে 5 বছরের জন্য একটা প্রকল্পতে 9 লক্ষ টাকা বিনিয়োগ করছে, তাহলে আমার বার্ষিক অপচয় কত? সিম্পল না? এখন যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে, তাহলে ভগ্নাবশেষ মূল্য আমি কি করব? প্রাথমিক বিনিয়োগ থেকে বাদ দিব। যদি না দেওয়া থাকে, মান কত ধরবো? 0 ধরবো। মান কত ধরবো? 0 ধরবো। সো এই ধরনের ছোটখাটো যে অঙ্কগুলো আছে এগুলো দিতে পারে। যেমন এই ক্ষেত্রে কি দিছে? আমার নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ সমান আমি কি জানি? নগদ আন্তঃপ্রবাহ সমান আমি জানি যে আমার কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী, পূর্ববর্তী না কিন্তু। পূর্ববর্তী মানে এখনো করটা বাদ দেই নাই, ঠিক আছে? এই ভুলটা করব না। কর পরবর্তী, হ্যাঁ, কর পরবর্তী নিট মুনাফা, এটার সাথে যোগ করতে হবে অপচয়। কি যোগ করতে হবে? হ্যাঁ, অপচয়। তাইলে আমি নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাবো। তো আমার এখানে দুইটা মান দিয়ে দেখছে। দেখো কর পরবর্তী নিট মুনাফা কত দিচ্ছে? কর পরবর্তী নিট মুনাফা দিচ্ছে 1,32,500। তার মানে 1,32,500 যোগ আমার অপচয়। অপচয় কত? 4,66,200। 4,66,200, ঠিক আছে? যোগ করলে কত হয়? 500 আর 200 হচ্ছে 700, আর 66 আর হচ্ছে 32, 90, 92, 98, আর হচ্ছে 5,98,700। দেখো তো 5,98,700 কই আছে? এই যে কতেই আছে, দেখছো? তার মানে আমার 13 অ্যান্সার কি? 13 অ্যান্সার হচ্ছে এ। 13 অ্যান্সার কি ভাইয়া? এ। ক্লিয়ার? ওকে। আবার 14 নাম্বার দেখো কি বলছে। একটা সঞ্চয় হিসাবে সুদের হার 4%। একটা সঞ্চয় হিসাব কয় প্রকার? হিসাব 3 প্রকার। একটা কি? একটা হচ্ছে আমার চলতি হিসাব, একটা হচ্ছে আমার সঞ্চয় হিসাব, একটা হচ্ছে আমার স্থায়ী হিসাব, ঠিক আছে? সো সে কি করছে? একটা সঞ্চয় হিসাব করছে, অর্থাৎ কি বলে মান্থলি বা হচ্ছে উইকলি একটা পেমেন্ট করে, দেন একটা নির্দিষ্ট সময় পরে সে হচ্ছে ফুল টাকাটা পাবে। সো ওইটার জন্য কত পার্সেন্ট সুদ দিচ্ছে? তাকে 4% করে সুদ দিচ্ছে। এবং সঞ্চয়কারীর আয়ের উপর, অর্থাৎ যে সঞ্চয় করতেছে তার যে আয়টা হবে, অর্থাৎ এই 4% যে আয়টা আসতেছে, সে আয়ের উপর 28% হারে কর ধরছে। কত পার্সেন্ট হারে? 28% হারে কর ধরছে। এখন কোশ্চেনটা কি বলছে? তবে সঞ্চয়ের উপর কর পরবর্তী আয়ের শতকরা হার কত? আয়ের শতকরা হার কত? অর্থাৎ ধরো আমাকে বলছে যে আমার 4%, কি ভাই? 4% হচ্ছে সুদের হার, এবং এই সুদের হারের উপরে কত পার্সেন্ট আমার কর দিতে হবে? 28% কর দিতে হবে। 28% কর দেওয়ার পর তাইলে তখন আমার সঞ্চয়ের উপর কর পরবর্তী কতটুকু প্রফিট থাকে, তাই তো? ওকে, ইজি। কোথায় করব? এখানেই করি, হ্যাঁ। সো আমাকে বলছে 4%, গেল 4%। 4% থেকে বাদ যাবে। কেন বাদ যাবে? যে আমার এটা তো আছে, এটা থেকে কি বাদ যাবে? ওই যে আমার 4%-এর উপর 28% যে মানটা হয় সেটা বাদ যাবে। তাইলে গিয়ে এসে আমার সঞ্চয়ের উপর কতটুকু পরবর্তী আসতেছে সেটা আর কি বের হয়ে যাবে, তাই তো? তার মানে 4% মাইনাস 4% এর 28%, 4%-এর 28%। বুঝতে পারছি?
এই জিনিসটা কেউ না বুঝলে জিজ্ঞাসা করবা যে আমার টোটাল সুদের হার 4%, এটা আমার আয়ের হার, এইটার উপরে কি বলছে যে সঞ্চয়কারী আয়ের উপর, অর্থাৎ আমার এটাই তো আয়, তার মানে 4% আয়, এইটার উপরে 28% কর দিতে হবে। তো এইটার উপর 28% কত হয়, একটা মান আসবে। সো আমার 4% থেকে যদি ওই মানটা বাদ দিই, তাহলে তো আমার মান আসতেছে যে আমার কর পরবর্তীতে আয়ের শতকরা হার কত হবে। সিম্পল না? ওকে, এখন এটা আমরা কি করব ভাই, এটা আমরা পুরাটাই হচ্ছে মানে অ্যাডমিশন টেস্টে যেটা হয়, এখন থেকে তোমরা একটু ট্রাই করবা যে খুব বেশি কমপ্লিকেটেড ক্যালকুলেশন না হলে হ্যান্ডে ট্রাই করতে, ঠিক আছে, ফ্রি হ্যান্ডে বা মাইন্ডে ট্রাই করতে। কজ তুমি যখন অ্যাডমিশন দিবা, অ্যাডমিশনে কিন্তু ক্যালকুলেটর ইউজ নাই, ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করতে দিবে না অ্যাডমিশনে। সো ফাইন্যান্স করবা যখন বা হচ্ছে অ্যাকাউন্টিং যখন করবা, তখন ক্যালকুলেটর ছাড়া করতে হবে। সো চেষ্টা করবে যে পার্সেন্টেজগুলো যেগুলো আছে বা যাই আছে না কেন, এইগুলা ট্রাই করবা যে ফ্রি হ্যান্ডে করার, ঠিক আছে, একটু ফ্রি হ্যান্ডে করার ট্রাই করবা। আচ্ছা, আমি একটু 28%টা হিসাব করি, 28%টা হিসাব করি কীভাবে। 4-এর 25% কত হয়? 4-এর 25% মানে হচ্ছে, দেখো আমি তোমাকে জিনিসটা বুঝাই। ধরো আমি 4%, তো 4%টা বাদ দিলাম 4, হ্যাঁ, 4-এর 28% আছে না, আমি একটু ভেঙে নেই, 25% কত? 4-এর 25% হচ্ছে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের কয় ভাগ? 1 ভাগ। তার মানে 4-এর 25% আমি পেয়ে গেলাম 1%। 4-এর 25% কত পেলাম? 1%। এইবার আসি যে বাকি থাকে কত পার্সেন্ট? 3%। বাকি থাকে কয় পার্সেন্ট? 3%। তো 4-এর 3% কত? 4-এর 3% কত? তাই তো 4-এর 3% হচ্ছে 0.12। দশমিক কত? 1.2। কারণ কি, ধরো 4, হ্যাঁ, 4-এর 100% কত হবে? 4। 4-এর 100% কত হবে? 4। 4-এর তাহলে 10% কত হবে? 4-এর 100% যদি 4 হয়, 4-এর 10% কত হবে? 4-এর 10% হবে 0.04। 0.04। দেখো ভেঙে করবা। সো 4-এর আমি বলতেছি কি ভাইয়া, যে 4-এর 3%, তাই তো। সো আমি যদি 4-এর 10% হিসাব করি, 4-এর কত পার্সেন্ট? 10% হিসাব করি। 4-এর 100% কত? 4। এই যে আমি একটু ভেঙে দেখাই, 4 ইন্টু 100, 100% হচ্ছে 4। সো 4-এর 10% কত? 0.40। এটাই তো। এখন আমি যদি বলি 4-এর তাহলে 1% কত? 1% হচ্ছে 0.04। 0.04। তাহলে 1% যদি 0.04 হয়, তাহলে 3% কত? গুণন 3, গুণন 3, তার মানে কত হচ্ছে? যে 0.12। সো আমি 25% বের করছি 1, তার মানে আমার 25 হচ্ছে 1%, আর 3% কত বের হলো? 4-এর 3% বের হয়েছে 0.12, 0.12%। তাহলে আমার ইন টোটাল এই 4%-এর 28% কত হয়? ইন টোটাল 4%-এর 28% কত হচ্ছে? 1% যোগ 0.12%। তার মানে আমার বের হচ্ছে যে এই যে এটার মান বের হচ্ছে যে 4% মাইনাস 1.12%। 1 পয়েন্ট কত ভাইয়া? 12%। একটু ছোট করে লিখি। ঠিক আছে, তাহলে বের হচ্ছে কত? 1.12%। 1.12। তাহলে এখন 4% থেকে 1.12 বাদ দাও। 4% থেকে 1.12 বাদ দাও, কত হয়? এই যে এখন বিয়োগ, দশমিকের বিয়োগ করা শিখো। 4.00 আছে, এখান থেকে বাদ দিতে হবে 1.12। নর্মালি বাদ দাও। 8, হাতে থাকে 1, এখানে 2, 0 থেকে 2 মানে আবার 8, মানে এখানে 10 ধরছে, হাতে থাকে কত? 1, এখানে কত হয়? 2। এই দশমিকগুলো বরাবর দশমিক দিয়ে দাও, ঠিক আছে। সো মাইনাস যখন করবে এভাবে করবা। তাহলে আমার অ্যান্সার কি বের হলো? 2.88। 2.88।
এই 14 নাম্বারটা ক্যালকুলেশন বুঝো নাই, ফ্রি হ্যান্ডে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা বুঝো নাই কে, আমাকে এটা বলো। যে ভাইয়া ফ্রি হ্যান্ডে ক্যালকুলেশনটা আমি বুঝি নাই, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। 14 নাম্বারের ফ্রি হ্যান্ডের ক্যালকুলেশনটা বুঝো নাই কে, যে 14 অ্যান্সার কি হচ্ছে। হ্যাঁ ফাতেমা ডি বলছো, হ্যাঁ ভেরি গুড, ডি অ্যান্সার। ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে বুঝো নাই কে সেটা বলো। এমন কেউ আছে? না থাকলে আমি আগাবো। ওকে, কেউ নাই, আগাই। এবার আসে 15তে কি বলছে দেখো, উইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস অফ ক্যাপিটাল হ্যাজ বিন হাইয়েস্ট কস্ট। আচ্ছা কোনটার, হ্যাঁ আচ্ছা ক্যাপিটাল বাজেটিংয়ে হচ্ছে মানে মূলধন বাজেটিংয়ে বা মূলধন ব্যয়ের মধ্যে কোনটা সব থেকে বেশি কস্ট হয়, সেটা হচ্ছে অর্ডিনারি ইকুইটি। অর্ডিনারি ইকুইটি, অর্ডিনারি ইকুইটি মানে হচ্ছে সাধারণ শেয়ার যেটা, ঠিক আছে, সাধারণ শেয়ারে সব থেকে বেশি কস্ট হয়। মূলধন ব্যয় বা মূলধন বাজেটিং এর মধ্যে তুমি যখন সাধারণ শেয়ারের ব্যয়টা বের করবা, এই ব্যয়টা সব থেকে বেশি হয়, ঠিক আছে, এই ব্যয়টা সব থেকে বেশি হয়। সো এটাই জিজ্ঞাসা করছে যে উইচ অফ দ্য ফলোইং কম্পোনেন্টস অফ দ্য ক্যাপিটাল হ্যাজ বিন হায়েস্ট কস্ট। অর্ডিনারি ইকুইটি, ঠিক আছে, প্রিফার্ড শেয়ারও না, রিটেইন আর্নিংয়েরও না, ডিভেঞ্চারও না। ডিভেঞ্চার মানে হচ্ছে তোমার ওই যে বন্ড ডিভেঞ্চার ঋণপত্র এগুলো আর কি, ঠিক আছে, প্রফিটেরও না। সব থেকে বেশি ব্যয় কিসের? সাধারণ শেয়ার ব্যয়, ঠিক আছে। 16 নাম্বার কি বলছে দেখো, তাহলে আমার ওকে স্যার বুঝছি। 15 নাম্বার অ্যান্সার কি পেলাম, যে অর্ডিনারি ইকুইটি বা সাধারণ শেয়ার ব্যয়। ওকে, 16 নাম্বার কি বলছে, উইচ ওয়ান ইজ দ্য নন ডিসকাউন্টেড ক্যাপিটাল বাজেটিং টেকনিক। ওকে, আচ্ছা ও কোনটা হচ্ছে বাট্টা ছাড়া, হ্যাঁ বাট্টা ব্যতীত মূলধন বাজেটিং এর টেকনিক কোনটা? পে ব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, তোমার হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, ক্যাপিটাল রেশনিং, নাকি প্রফিটেবিলিটি ইন্ডেক্স। দেখো নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে বাট্টা লাগে, ঠিক আছে, ক্যাপিটাল রেশনিংয়েও বাট্টা লাগে, আমার প্রফিটেবল ইন্ডেক্সও লাগে, আমার ইন্টারনাল রেট অফ লাগে না কোনটায়? শুধুমাত্র পে ব্যাকে। পে ব্যাকে কোনো বাট্টা দিয়ে আমরা কাজ করি না, পে ব্যাকে কী নিয়ে কাজ করি? আন্ত আয়ের হার নিয়ে কাজ করি, তাই না? সো পে ব্যাক একমাত্র এই অপশনগুলোর মধ্যে আছে, যেটার মধ্যে কি নন ডিসকাউন্টেড ক্যাপিটাল বাজেটিং টেকনিক। অর্থাৎ আমি যখন ক্যাপিটাল বাজেটিং করি ওই কৌশলের মধ্যে ডিসকাউন্টের দরকার হয় না। কিসের দরকার হয় না? ডিসকাউন্টের দরকার হয় না। ক্লিয়ার? ওকে, তাহলে 15 ক আর 16 ক ক্লিয়ার? হ্যাঁ ওকে। 17 কি বলছে দেখো, বিনিয়োগের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে হলে কিসের মান মূলধনের মূল্য অপেক্ষা বেশি হতে হবে? ওই যে বিনিয়োগ করতে চাই তখন কিসের মানটা আমার মূলধনের চেয়ে বেশি হতে হবে? IRR। কিসের মান ভাইয়া? IRR, আন্ত আয়ের হার। ক্লিয়ার? ওকে। 18 দেখো, 18 কি বলছে, কোনটি ঝুঁকি পরিমাপ নয়? আচ্ছা মানে কোনটির মাধ্যমে ঝুঁকি পরিমাপ করা যায় না বা ঝুঁকির যে পরিমাপ করা হয় ওইটার ইন্ডেক্সের মধ্যে নাই কোনটা? পরিমিত ব্যবধান, সহবেদাঙ্ক, ভেদাঙ্ক, নাকি বেটা? পরিমিত ব্যবধান আছে, আদর্শ বিচ্যুতি আমরা বের করি, এটা একটা মাপ। ভেদাঙ্ক কোভেরিয়েশন, এটা একটা মাপ। বেটা, এটাও একটা মাপ। তাহলে কোনটা নাই? নাই কোনটা? হ্যাঁ সহবেদাঙ্ক। কোনটা নাই ভাইয়া? সহবেদাঙ্ক। ক্লিয়ার? ওকে। ওকে 19, ঝুঁকি পরিমাপের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি? ঝুঁকি পরিমাপের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি? দেখো অ্যান্সার কি বলছে, গড়, আদর্শ বিচ্যুতি, বেধাঙ্ক, পার্থক্য। অ্যান্সারটা আগে বলে নিই, ঠিক আছে? অ্যান্সারটা কেন আগে বলে নিচ্ছি, কারণ তোমরা অবাক হবা। কেন অবাক হবো সেটা বলতেছি। অ্যান্সার হচ্ছে আদর্শ বিচ্যুতি। অ্যান্সার কি ভাইয়া? আদর্শ বিচ্যুতি। ঢাকা ইউনিভার্সিটিতে যখন এই প্রশ্ন আসছে, যারা যারা হচ্ছে বেধাঙ্ক দিছে তাদের অ্যান্সারটাকে কেটে দেওয়া হয়েছে। যারা যারা বেধাঙ্ক দিছে তাদের অ্যান্সারটা কি করে দেওয়া হয়েছে? কেটে দেওয়া হয়েছে।
এবং আদর্শ বিচ্যুতিকে রাইট অ্যান্সার ধরা হয়েছে। আদর্শ বিচ্যুতিকে কি ধরা হয়েছে? রাইট অ্যান্সার ধরা হয়েছে। যে ঝুঁকি পরিমাপের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটা? আদর্শ বিচ্যুতি। আচ্ছা, এখানের মধ্যে কোশ্চেন আসছে আমার যে ভাইয়া তোমরা একটু বলো তো আদর্শ বিচ্যুতি বেটার নাকি বিভেদাঙ্ক বেটার? তোমাদের পার্সোনাল ওপিনিয়ন জানতে চাচ্ছি। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিব, তোমাদের পার্সোনাল ওপিনিয়ন জানতে চাচ্ছি যে কোন তোমাদের কাছে কি মনে হয় কোনটা বেটার? যে আদর্শ বিচ্যুতি বেটার নাকি বিভেদাঙ্ক বেটার? কোভ্যারিয়েশন যেটা আর কি, সিভিটা বেটার? কোনটা করতে ইজি সেটা না, হ্যাঁ, যে গ্রহণযোগ্যতা সব থেকে বেশি কোনটা হওয়ার কথা। আমি যদি একটু ক্লু দিই, দেখো আমাকে যদি বলে, হ্যাঁ আমাকে যদি বলে যে একটা প্রকল্প ক, একটা প্রকল্প খ, ক প্রকল্পের আয় ঝুঁকি, ক প্রকল্পের আয় হচ্ছে 10, ক্ষয়েরও 10, ঝুঁকি 10, ঝুঁকি 11, তাইলে আমি কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছি কি ভাই, যে আমার ক এবং ক্ষয়ের আয় সমান, কিন্তু কয়ের ঝুঁকি ক্ষয়ের ঝুঁকি থেকে কম, তাহলে ক প্রকল্পটা নেওয়া যুক্তিযুক্ত, ক প্রকল্পটা নেওয়া যুক্তিযুক্ত। আবার আবার যদি এমন হয় যে আমার দুইটা প্রকল্প আছে, হ্যাঁ দুইটা প্রকল্প ঝুঁকি সেম, অর্থাৎ ক 10 খ 10, কিন্তু কয়ের আয়টা হচ্ছে 12, ক্ষয়ের আয়টা হচ্ছে 11, সেই ক্ষেত্রে আমি কোনটা নিব? সেই ক্ষেত্রে আমি কোনটা দিব? যদি ঝুঁকি সমান হয়, যে প্রকল্পের আয় হচ্ছে বেশি সেটা আমি গ্রহণ করব। ঝুঁকি সমান হলে যেটার আয় বেশি সেটা আমি গ্রহণ করব। এখন এইটা হচ্ছে কি, আমি আদর্শ বিচ্যুতি দিয়ে পেরে যাচ্ছি, আদর্শ বিচ্যুতিতেই আমার হয়ে যাইতেছে, ঠিক আছে, পার হয়ে যেতেছি। বাট আমার কাছে যদি এমন একটা সিনারিও আসে, আমার কাছে যদি এমন একটা সিনারিও আসে, সিনারিওটা কি ভাইয়া? আমাকে বলতেছে যে ক প্রকল্প আছে, খ প্রকল্প আছে, এখানে আয় আছে, এখানে হচ্ছে ঝুঁকি আছে, হ্যাঁ, যে এটার আয় হচ্ছে 10, এটার আয় হচ্ছে 12, এটার ঝুঁকি হচ্ছে 12, এটার ঝুঁকি হচ্ছে 14, অর্থাৎ এখানে আয়গুলো সমান না, আমার ঝুঁকিগুলো সমান না। সেই ক্ষেত্রে কোন প্রকল্পটা বেশি ঝুঁকি বা লাভজনক আমি কিভাবে বের করব? প্রশ্ন হচ্ছে এটা। এইটার সলিউশন করতে পারতেছে কি? এইটার সলিউশনও করতে পারতেছে ভেদাঙ্ক। এটার সলিউশন কি করতে পারতেছে? বেদাঙ্ক বা বিভেদাঙ্ক। সো আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, যে এটার অ্যান্সার বিভেদাঙ্ক হওয়ার কথা বা হওয়া উচিত, কারণ আদর্শ বিচ্যুতির কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? যদি এরকম আয় এবং ঝুঁকি আলাদা হয়ে যায় তখন সে বের করতে পারবে না কোনটা প্রফিটেবল, এটা বের করতে পারবে বিভেদাঙ্ক। সেই ক্ষেত্রে আমাদের উচিত বিভেদাঙ্ককে কি বলা, যে সবচেয়ে গ্রহণযোগ্য বলা। বাট ইন্টারেস্টিংলি ব্যাপার হচ্ছে যে এই যে ঝুঁকির পরিমাণ সবচেয়ে গ্রহণযোগ্যতা পদ্ধতি, এটার অ্যান্সার ঢাকা ইউনিভার্সিটির টিচাররা কোনটাকে নিছে? আদর্শ বিচ্যুতিকে নিছে, আদর্শ বিচ্যুতিকে নিছে, ঠিক আছে। এখন কিছু কিছু সময় ভাইয়া এখনো বলে দিই, এটা হার্শ রিয়ালিটি, যে অ্যাডমিশন টেস্টে শুধু পড়লেই হয় না, লাকেরও ব্যাপার থাকে, ঠিক আছে, লাকেরও ব্যাপার থাকে। তুমি প্রচুর পড়াশোনা করছো, দেখো এটা সত্য যে পড়াশোনা কখনো তোমাকে কি করবে না, বিট্রে করবে না, কখনোই করবে না, তুমি তোমার ফল পাবাই। তুমি যদি চেষ্টা করে থাকো, পরিশ্রম করে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তোমাদের যে সৃষ্টিকর্তা যাদের উপর তোমাদের ভরসা আছে, সে অবশ্যই তোমাকে ফল দিবে, সে অবশ্যই দিবে। কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে যেটা মনে হয় যে এটা অ্যান্সার ঠিক, রাইট হওয়ার কথা, এটা হয় না। এটা কেন হয় না, বা ওইটা হওয়ার কথা ছিল? সাপোজ মনে করো, ধরো আমার আজকে 500 টাকা পাওয়ার কথা ছিল, যে আমার ফুপ্পি আজকে আসবে, এসে আমাকে 500 টাকা দিবে ফর এক্সাম্পল। ফুপ্পি কোনো কারণে আসতে পারে নাই, এটা কি ভাই? তকদির। সো অ্যাডমিশন টেস্টে আমি যেটা বলবো যে 80% চেষ্টা, 20% ভাইয়া আছে যে তকদির, ঠিক আছে, এটা তুমি কেউ ডিনাই করতে পারবে না। এই 20% অনেকের জন্য ভালো কিছু আইনা দেয় এবং অনেকের জন্য অনেক ডিজাস্টার আইনা দেয়, ঠিক আছে। সো এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নেই, বাট এরকম হয় অ্যাডমিশন, এটাই হচ্ছে হার্শ রিয়েলিটি। সো 19 অ্যান্সার আমি কি পাইলাম? 19 অ্যান্সার পাইছি খ। 20 আসি, ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল কি প্রকাশ করে? সিএপিএম কি প্রকাশ করে? লাভ ক্ষতির সম্পর্ক, ঝুঁকি ও আয়ের সম্পর্ক, মূলধন ও মূল্যের সম্পর্ক, বিনিয়োগ ও মুনাফার সম্পর্ক, কোনটা কোনটা প্রকাশ করে? হ্যাঁ, ঝুঁকি ও আয়, ঝুঁকি ও আয়। ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল কি নিয়ে কাজ করে? ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড।
21 নাম্বার দেখো 21 নাম্বার কি বলছে যে ঝুঁকিমুক্ত আয় 6%, বাজার আয় 9%, কোম্পানির ঝুঁকি বেটা হচ্ছে 2, তার প্রত্যাশিত আয়ের হার কত? প্রত্যাশিত আয়ের হার কত? ওকে, ভেরি সিম্পল, আমরা করছি। এই যে দেখো ছোট ছোট ম্যাথগুলো কিন্তু প্রায়শই আসে। রিস্ক ফ্রি রিটার্নের সাথে কি করব ভাইয়া? RM মাইনাস RF ইন্টু বেটা। সূত্র তো এটাই, তাই না? প্রত্যাশিত আয়ের হার সূত্র এটা। তাহলে আমার RF কত? ঝুঁকিমুক্ত আয় কত? ঝুঁকিমুক্ত আয় হচ্ছে 6%। এই যে 6%, তার মানে 6% যোগ RM কত? বাজার আয় হচ্ছে 9% মাইনাস RF হচ্ছে আবার 6% ইন্টু বেটা কত? কোম্পানির ঝুঁকি 2, কোম্পানির ঝুঁকি কত? 2, তার মানে 2। তাহলে আমার অ্যান্সার কত আসতেছে? 6 প্লাস 3 ইন্টু 2। 3 ইন্টু 2 কত হয়? তাহলে 6 প্লাস এই যে এটা 6, তাহলে সমান সমান 12%। কত পার্সেন্ট? 12%। তাহলে আমার ঝুঁকিমুক্ত আয় যদি 6% হয়, বাজার আয় যদি 9% হয়, কোম্পানির ঝুঁকি যদি বেটা 2 হয়, তার প্রত্যাশিত আয়ের হার কত হবে? 12। কত হবে? 12। এই যে 12। ক্লিয়ার? 21। ওকে, 22 আসি। তারল্য ও মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক? 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 অ্যান্সার কি? বিপরীতমুখী। কি মুখী? বিপরীতমুখী। দেখো অপশন কি ছিল? সমান্তরাল, বিপরীতমুখী, ধনাত্মক, নিরপেক্ষ। নিরপেক্ষ মানে যায় আসে না। সমান্তরাল মানে যদি তারল্য বাড়ে তাহলে মুনাফা বাড়বে, তারল্য কমলে মুনাফা কমবে, তাই না? ধনাত্মক, ওরকমও কিছু না। তার মানে সমান্তরাল না, ধনাত্মক না, নিরপেক্ষ না, তাহলে কি? বিপরীতমুখী। বিপরীতমুখী বলতে কি বুঝাইছে দেখো, আর এটার পিছনে কারণটা কি? তারল্য ও মুনাফা, ঠিক আছে? আমার একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে এক্স কোম্পানি। কি কোম্পানি? এক্স কোম্পানি। হ্যাঁ, এক্স কোম্পানির মধ্যে আমার তারল্য আছে 100। কত আছে? 100। তার মানে কি আমার লিকুইড অনেক বেশি আছে, লিকুইড আমার অনেক বেশি আছে। আমি চাইলে কিন্তু 20 রেখে 80 ইনভেস্ট করতে পারি। 80 কি করতে পারি? ইনভেস্ট করতে পারি। কিন্তু এখানে দেখো সিনারিও কিন্তু দুইটা। একটা হচ্ছে আমার তারল্য 20, আমি ইনভেস্ট করছি 80। আর একটা হচ্ছে আমার তারল্য 100, আমি ইনভেস্ট করছি 0। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার মুনাফা কি হবে? দেখো সিনারিও 1-এ আমার মুনাফা আসবে 0, বাট সিনারিও 2-তে আমার মুনাফা ধরো সামথিং আসছে, 8.something আসছে। সো আমার যখন তারল্য বেশি থাকে সেই ক্ষেত্রে আমার বিনিয়োগটা কি হয়? বিনিয়োগ কম হয়। তারল্য বেশি হলে বিনিয়োগ কম হয়, সাথে আমার কি হয়? এটার ফলে মুনাফাটাও কি হয়? কম হয়। বুঝতে পারতেছি? যদি আমার তারল্য বেশি থাকে তখন আমার বিনিয়োগটা কম হয়, মুনাফাটা কম হয়। বাট আমার যদি তারল্য কম থাকে, তারল্য কি? কম, তার মানে আমার বিনিয়োগ বেশি। তার মানে কি? আমার বিনিয়োগ বেশি, অর্থাৎ আমার কোম্পানি টাকা ফালায় না রেখে ইনভেস্ট করে, বিনিয়োগটা বেশি। তার মানে বিনিয়োগ বেশি হলে আমার কি? প্রফিটও বেশি হবে, মুনাফাও কি হবে? বেশি হবে। তাহলে এখন আমাকে বলছে যে তারল্য ও মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক? দেখো তো বিপরীত ঠিক না, যে তারল্য বেশি হলে মুনাফা কম হয়, আবার তারল্য কম হলে মুনাফা বেশি হয়। তাহলে আমার অ্যান্সার কি? বিপরীতমুখী। ক্লিয়ার? সো আমার 22-এর অ্যান্সার কি হচ্ছে ভাইয়া? বিপরীতমুখী। ওকে, তেইশ কি বলছে দেখো, ঝুঁকি ও আয়ের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? এটা ইজি। ঋণাত্মক না, আমি জানি, সমানুপাতিক না, নিরপেক্ষ না, ধনাত্মক। কেন ধনাত্মক? ভাই আমি যদি রিস্ক বেশি নিই, যে জায়গায় রিস্ক বেশি ওই জায়গায় প্রফিট হওয়ার সম্ভাবনাও বেশি। ঠিক আছে? ওইখানে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি। আর যেখানে রিস্ক কম, যেখানে কি রিস্ক কম, সেখানে প্রফিট হওয়ার সম্ভাবনাও কম। ফর এক্সাম্পল
আমি যদি তোমাকে বলি যে ওই যে সাপোজ ওই যে এফডি গুলার মতো, যে ব্যাংকের মধ্যে যখন আমরা এফডি করি ওইখানে রেটটা কি, মুনাফাটা কি একটু কম দেয়, কেন? কারণ এটা একটু বেশি সিকিউর, সিকিউরিটির জন্য আলাদাভাবে একটা চার্জ দিচ্ছে, একটু বেশি সিকিউর। বাট ধরো তুমি আমাকে টাকা দিচ্ছ, আমি তোমাকে প্রফিটটা বেশি দিচ্ছি, যে তুমি আমাকে 1 লাখ টাকা দিলে আমি তোমাকে প্রতি মাসে 8,000 টাকা দিব। আর ব্যাংক বলতেছে তুমি আমাকে 1 লক্ষ টাকা দিলে প্রতি মাসে আমি তোমাকে 6,000 টাকা দিব। এখন তুমি কার কাছে টাকা দিবা? ব্যাপারটা বুঝবা যে আমার কাছে দিলে আমি যদি কালকে গাই হয়ে যায়, আমার কিন্তু পাওয়াটা তোমার জন্য, মানে আমাকে টাকাটা দেওয়া বেশি রিস্কি তোমাদের জন্য, তাই না? বাট ব্যাংকে টাকাটা দেওয়া তুলনামূলক কম রিস্ক। সো তুমি যখন কম রিস্কে যাবা তখন তোমার প্রফিটটাও কম হইতেছে, বাট তুমি যখন একটু বেশি রিস্ক নিবা তখন তোমার প্রফিটটাও কি হইতেছে ভাই, বেশি হইতেছে। ক্লিয়ার? তাহলে আমার 23-এর অ্যান্সার কি? 23-এর অ্যান্সার হচ্ছে এ। 23-এর অ্যান্সার কি? এ। এবার আসি 24 কি বলছে দেখো, যে যদি দুটি শেয়ার এক্স ও ওয়াই এর প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে 12 এবং 15, তাদের আদর্শ বিচ্যুতি যথাক্রমে 20 ও 30, একজন রক্ষণশীল বিনিয়োগ কোন শেয়ারটি কিনবে? একজন রক্ষণশীল বিনিয়োগ কোন শেয়ারটি কিনবে? অ্যান্সার কি হবে? এটার অ্যান্সারটা কি হবে বলো তো? কিভাবে, আচ্ছা কিভাবে বের করব সেটা বলো। অ্যান্সার কি ওইটা বাদ, বের করব কিভাবে সেটা বলো। কিভাবে বের করব? যে যদি দুটি শেয়ার এক্স ও ওয়াই এর প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে 12% এবং 15% হয়, তাদের আদর্শ বিচ্যুতি যদি 20% এবং 30% হয়, সেই ক্ষেত্রে একজন রক্ষণশীল বিনিয়োগকারী কোন শেয়ারটি কিনবে? কোন শেয়ারটি কিনবে? আচ্ছা, এটা বের করার প্রসেসটা হচ্ছে সিভি, কোভ্যারিয়েশন। কেন ভাইয়া? দেখো এখানে না আয়গুলা সমান না ঝুঁকিগুলা সমান। আমার কি করতে হবে? সিভি দিয়ে বের করতে হবে যে কোন প্রকল্পটা ভালো। এখন সিভি কেমনে বের করে? সিগমা আর হচ্ছে এক্স বার, সিগমা আর এক্স বার। তার মানে আমি দেখি এক্স প্রকল্প কত। এক্স প্রকল্প হচ্ছে আমার ঝুঁকি 20% আর হচ্ছে আয়ের হার 12%। তার মানে এক্স এর ক্ষেত্রে 20 ডিভাইডেড বাই 12, এবং আমি যদি ওয়াই এর ক্ষেত্রে যাই, ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে 30 ডিভাইডেড বাই 15, তাই না? আচ্ছা তাহলে 20/12 কত হয় দেখো তো? 20/12 হয় হচ্ছে 12 একবার যায়, দেন 12 একবার যাওয়ার পর কি হয় দেখো, এই যে ভাগগুলা করার সময় যদি না পারো সেটাও ব্যবস্থা আছে, ছোটবেলায় যেভাবে করতাম, ঠিক আছে? একবার যায়, একবার গেলে হয় 12, থাকে কত? 8। এখন এখানে আসবে হচ্ছে একটা 0, গেল দশমিক, তাহলে 0 আর 12 8-এর মধ্যে কয়বার যায়? 12 8-এর মধ্যে যায় হচ্ছে 5 বারং 60, 6 বারং 72, 6 কত হয়? 72, থাকে 8। তার মানে ওই তো 6 6 6 6 6 6 করে যেতে থাকবে, বুঝছো? 6 6 6 করে যেতে থাকবে। তার মানে এটার অ্যান্সার আসছে 1.66%। আর এটার অ্যান্সার কত? 30-কে 15 দ্বারা ভাগ করলে 2%। তার মানে দেখো তো, এক্স এর আদর্শ বিচ্যুতি বের হয়েছে 1.6% এবং ওয়াইটা বের হয়েছে 2%। তাহলে কোনটা বেশি ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণ হচ্ছে তাহলে ওয়াই বেশি ঝুঁকিপূর্ণ, ঝুঁকি বেশি ওয়াইতে এবং ঝুঁকি কম এক্সে। তাহলে কোন প্রকল্পটা বিনিয়োগকারীর জন্য শেয়ার কিনবে? এক্স প্রকল্পে। কোন প্রকল্পে? এক্স প্রকল্পে। ক্লিয়ার? ওকে। যদি দুটি প্রকল্প সম্পূর্ণভাবে স্বাধীন হয় কিংবা পরস্পর সম্পর্ক বিহীন হয়, তবে উভয়ের সংশ্লেষণ কি হবে? কিছুই হবে না। যদি দেখো কি বলছে, স্বাধীন হয়, ঠিক আছে? যে দুইটা প্রকল্প আছে এরা সম্পূর্ণভাবে স্বাধীন, ঠিক আছে? ইভেনচুয়ালি এদের মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে, তাইলে এদের সংশ্লেষণটা কি হবে? সংশ্লেষণ না -1 হবে, না 1 হবে, না অসীম হবে, হবে 0। হবে কি? 0। তার মানে আমার 25-এর অ্যান্সার কি? 0। ওকে। 26, স্বাভাবিক মাত্রা ঝুঁকির চেয়ে অধিক ঝুঁকি সংবলিত ঝুঁকিকে কি বলে? অর্থাৎ আমার যতটুকু ঝুঁকি হওয়ার কথা তার থেকে বেশি ঝুঁকি যদি সংবলিত হয় তখন সেটা কি বলে? উপ আদর্শিক ঝুঁকি। অর্থাৎ আমার যে আদর্শিক ঝুঁকিটা ছিল সেটা থেকে বেশি হয়ে গেছে, উপ আদর্শিক ঝুঁকি। তাহলে আমার 26-এর অ্যান্সার কি ভাইয়া? 26-এর অ্যান্সার কি? 25-এর ক, 26-এর ক। ক্লিয়ার? আপনাদের
অ্যান্সারে তো লেটে কেন আসতেছে আমি বুঝতেছি না, নেটের কোনো ইস্যু হচ্ছে? যাই হোক, আমার কথা তো ক্লিয়ার তাই না? ওকে, সো 27, নিচের কোন ঝুঁকি ব্যবসা পরিচালনার ধরন থেকে সৃষ্টি হয়? আচ্ছা, যদি বলে যে ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি বা এই ধরনের কারণে যদি কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হয়, তখন সেটা চোখ কান নাক বন্ধ করে কি দিয়ে দিবেন? ব্যবসায় ঝুঁকি। সেটা কি? ব্যবসায় ঝুঁকি। ক্লিয়ার? ওকে, 28 নম্বর কি বলছে? নিচের কোনটির জন্য ব্যবসায়িক ঝুঁকি উদ্ভব হয়? ব্যবসায়িক ঝুঁকি উদ্ভব হয় কিসের জন্য? দেখো, আবারও বলতেছি, ব্যবসায়িক ঝুঁকি কেন উদ্ভব হয়? ব্যবসায় যদি পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায়। ব্যবসায় কি বৃদ্ধি পায়? বা পরিবর্তনশীল ব্যয় যদি বৃদ্ধি পায়, যে ব্যবসা রিলেটেড যদি কোনো পরিচালনা কাজে সমস্যা হয়, সেই ক্ষেত্রে যে ধরনের ঝুঁকি সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। তার মানে এটার অ্যান্সার কি? খ। সংরক্ষিত মুনাফা হ্রাস হলে হয় না, পণ্যের চাহিদা হ্রাস হলে হয় না, ব্যবসায় ঋণের মূলধন বৃদ্ধি পাইলে হয় না। অ্যান্সার কি? যদি ব্যবসায়ের পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে ব্যবসায়ের ঝুঁকিটা হচ্ছে। ওকে, তাহলে 28 অ্যান্সারও কি? খ। 29, ঋণের সুদ পরিশোধ করার অক্ষমতা থেকে যে ঝুঁকিটা সৃষ্টি হয়। আচ্ছা, এটাটা দিয়ে দিছি না রাবি 24-25। সো দেখো, ঋণের সুদ পরিশোধ করার অক্ষমতা থেকে যেটা হয় সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, সুদের হার ঝুঁকি নাকি বাজার ঝুঁকি? আর্থিক ঝুঁকি। কারণ আর্থিক ঝুঁকি সংজ্ঞাতে আছে যখন আমার ওই পরিমাণ স্টেবিলিটি না থাকবে যে আমি আমার ঋণ পরিশোধ করতে পারতেছি না বা ঋণের সুদ পরিশোধ করতে পারতেছি না, তখন যে ধরনের ঝুঁকি সৃষ্টি হবে সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এবং এই ঝুঁকিটা নর্মালি কারা বেশি ভয় পায়? বন্ড দাতারা, ঠিক আছে, বন্ড হোল্ডকারীরা। ক্লিয়ার? তার মানে আমার 29 অ্যান্সার কি? 29 অ্যান্সার ক। 29 অ্যান্সার ক। ওকে, 30 কি বলছে দেখো, নিচের কোন কারণটির জন্য একটি ব্যবসায় আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়? দেখো, আগেই বলছি। ও আচ্ছা, আমি তো বলি কি রে, তিনটাই তো অ্যান্সার, কাহিনী কি? কোয়েশ্চেন ভুল পড়ছি, এই যে আমার মতো তোমরা ভুল করতে পারো, ঠিক আছে? এই ভুলগুলো করবা না, কোয়েশ্চেনটা একটু কেয়ারফুলি পড়বা। যে নিচের কোন কারণটির জন্য একটা ব্যবসায় আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায় না, আর্থিক ঝুঁকি হয় না? আর্থিক ঝুঁকি হওয়ার পিছনে কারণ হচ্ছে ঋণ পরিশোধ ক্ষমতা যদি কমে যায় সেই ক্ষেত্রে, তাই না? তার মানে ঋণ রিলেটেড, যেটাতে ঋণ নাই সেটাতে তাইলে কি হচ্ছে না? আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায় না। তো ঋণ নাই কোনটা এখানে? ব্যাংক ঋণ নিলেও ঋণ হয়, ঋণপত্র ইস্যু করলেও ঋণ হয়, বন্ডও তো একটা ঋণপত্রই, তাই না? এটাতেও ঋণ হয়। ঋণ হয় না কোনটা? এই যে দেখো, সাধারণ শেয়ার ইস্যু করলে তখন আমার আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক আছে? যে সাধারণ শেয়ার ইস্যু করলে আমার কি থাকে না ভাইয়া? আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে আমার 30 অ্যান্সার কি? 4। 30 অ্যান্সার কি? 4 গেল। ক্লিয়ার তো সবার? তোমাদের অ্যান্সারগুলো অনেক পরে পরে আসতেছে জানো, আমি ধরো 30-31 পড়াচ্ছি, তোমাদের তখন 26-27 আসতেছে। আচ্ছা, এরপর দেখো 31, নিচের কোনটি বন্ড হোল্ডারগণের ঝুঁকির প্রধান উৎস? এই যে বন্ডের আর্থিক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, অবৈচিত্র্যায়ন নাকি বৈচিত্র্যায়ন? ডাইভার্সিফিকেশন, ঠিক আছে? ডাইভার্সিফিকেশন না, নন ডাইভার্সিফিকেশন না, ব্যবসায়িক ঝুঁকি না, হচ্ছে আর্থিক ঝুঁকি। কারণ কি? এখানে ঋণ পরিশোধের ক্ষমতার থেকে এই ঝুঁকিটা হয়। ওকে, আচ্ছা, এখন বলছে যে বাংলাদেশে বর্তমান বিরাজমান মুদ্রাস্ফীতি কি ভাইয়া? মুদ্রাস্ফীতি কোন ধরনের ঝুঁকি বৃদ্ধি করে? সবসময় মাথা রাখবা, মুদ্রাস্ফীতি আমার বাজার ঝুঁকি সৃষ্টি করে। কি সৃষ্টি করে? বাজার ঝুঁকি, ঠিক আছে? তাহলে 31-এর অ্যান্সার হচ্ছে ক, আর 32-এর অ্যান্সার হচ্ছে গ। ওকে, ডি 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 31A, হ্যাঁ 31A। 33 দেখো, 33 কি বলছে? কোন ধরনের ঝুঁকি বৈচিত্র্যের মাধ্যমে কমানো যায়? কোন ধরনের ঝুঁকি বৈচিত্র্যের মাধ্যমে কমানো যায়? বৈচিত্র্যের মাধ্যমে রাজনৈতিক ঝুঁকি বা মুদ্রাস্ফীতি ঝুঁকি কমানো, এটার কোনো হিসাব নিকাশ নেই। একটা হচ্ছে কোম্পানি ঝুঁকি, একটা হচ্ছে সিস্টেমেটিক ঝুঁকি। এখন কোনটা কমানো যায়? কোম্পানির ঝুঁকি কমানো যায় না ভাইয়া। কোম্পানির ঝুঁকি হচ্ছে কোম্পানির পরিচালনার সময় ওইটা কমাতে হয়। সো সিস্টেমেটিক ঝুঁকিটা বৈচিত্র্যায়নের মাধ্যমে কমানো যায়, ঠিক আছে? সিস্টেমেটিক ঝুঁকিটা কি? বৈচিত্র্যায়নের মাধ্যমে কমানো যায়। ওকে, কোনো দেশে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা পরিবর্তন হলে কোন ধরনের সৃষ্টি হয়?
আচ্ছা দেখো, আর্থসামাজিক বা রাজনৈতিক, এটা কি আমাদের হাতে আছে? হাতে নাই। তার মানে এটা কোম্পানির ঝুঁকিও না, তারল্য ঝুঁকিও না, আর্থিক ঝুঁকিও না। এটা কি ঝুঁকি ভাই? বাজার ঝুঁকি। তার মানে আমার 33-এর অ্যান্সার খ, আর 34-এর অ্যান্সার গ। 33 কত? খ। 34 কত? গ। ওকে, তোমাদের লাস্ট। ঠিক আছে, পোর্টফোলিও বৈচিত্র্যের কারণে সাধারণত কোন ঝুঁকি হয়? ওই যে বললাম, বাজার ঝুঁকি। আর্থিক ঝুঁকি হয় না, মোট ঝুঁকি হয় না, কোম্পানি হয় না। এবং পোর্টফোলিও অন্তর্ভুক্ত সিকিউরিটির সংখ্যা বৃদ্ধি পেলে কোন ঝুঁকি হ্রাস পায়? যদি পোর্টফোলিওর ঝুঁকি কমে, কোনটার কারণে কমে? বাজার ঝুঁকির কারণে কমে, তাই না? আমি যদি পোর্টফোলিও বাড়ে, অর্থাৎ আমি এক জায়গাতে, আচ্ছা পোর্টফোলিও জিনিসটা তো বুঝো, যে ধরো আমি এক জায়গাতেই ইনভেস্ট না করে, হ্যাঁ, এক জায়গায় 100, আমি ধরো আমার কাছে 100 টাকা আছে, আমি এক জায়গায় 100 টাকা না ঢেলা, ধরো 5 জায়গায় ধরো 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, সরি 40 টাকা, ঠিক আছে, বা ধরো 35 টাকা আর 5 টাকা, এমন করে ইনভেস্ট করছি 5 জায়গাতে। ঠিক আছে, এইটা হচ্ছে ডাইভার্সিফিকেশন বা হচ্ছে পণ্য বিচ্যুত্রায়ন। ঠিক আছে, যে আমি এক জায়গাতে আমার সব টাকা না ঢালা 5 জায়গায় ঢাললাম, এটাতে কি হয়? আমার ঝুঁকিটা কমে যায়। কোন ধরনের ঝুঁকি কমে যায়? বাজার ঝুঁকি কমে যায়। কীরকম? ধরো এখন সাপোজ ফর এক্সাম্পল, ধরো আমি 5টা জায়গায় ইনভেস্ট করছি, তাই তো? একটা জায়গা হইতে পারে যেটা ক্র্যাশ করছে, বাট তাইলে কি হয়? আমার বাকি 4টা জায়গায় আমাকে স্টেবল রাখবে, আমি একদম রাস্তায় পড়ে যাব না। বাট আমি যদি এক জায়গাতেই পুরো টাকা দিয়ে থাকি এবং ওইটা যদি ক্র্যাশ করে, তাহলে তো আমি রাস্তায় পড়ে যাবো, আমরা তো আর কিছুই নেই, তাই না? সো এই জন্য কি বলে, যে পোর্টফোলিওর যতগুলো সিকিউরিটির সংখ্যা বৃদ্ধি পায়, তখন কোন ঝুঁকিটা কমবে? বাজার ঝুঁকিটা কমবে। কোন ঝুঁকিটা কমবে? বাজার ঝুঁকি কমবে। সিস্টেমেটিক রিস্ক মানে কি? সিস্টেমেটিক রিস্ক মানে হচ্ছে, কিভাবে বলি, আচ্ছা এটা হচ্ছে ইংরেজিতে দেওয়া আর কি। সিস্টেমেটিক ঝুঁকিটা এটা হচ্ছে তোমার, আমি যদি একটু বেসিক এভাবে বুঝাই, যে যেটা তোমার পরিবর্তন, এই যে বৈচিত্র্যের মাধ্যমে কমানো যায়, অর্থাৎ যেটা পরিবর্তনশীল। কি ভাই? পরিবর্তনশীল। কিছু ঝুঁকি আছে আমি চেঞ্জ করতে পারবো না, কিছু ঝুঁকি আছে কি না ভাই, আমি চেঞ্জ করতে পারবো না, ওইটাতে আমার হাত নাই। বাট যেই ঝুঁকিগুলোতে আমার হাত আছে, যেটা আমি আমার 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 আয়ত্তে আছে, যেটা আমি কমাইতে পারবো, সেটা হচ্ছে সিস্টেমেটিক ঝুঁকি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। যেহেতু কোনো কিছু আসতেছে না, হ্যাঁ না কিছু না, তাহলে ধরে নিচ্ছে যে ক্লিয়ার। তো তোমাদের ইনশাল্লাহ হয়তোবা আর ঈদের আগে কোনো ক্লাস পাচ্ছ না প্রি অ্যাডমিশনের। সো যারা হচ্ছে মিশন এ প্লাস বা কামব্যাকে আসো, তারা হচ্ছে ক্লাস পাবা হয়তো আমার 1-2টা ঈদের আগে। ঈদের পরে আবার ইনশাল্লাহ দেখা হবে। ততদিন তোমরা কি সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।